পৃথিবীতে এমন এক প্রজাতি আছে যারা মানুষের থেকেও বেশি বুদ্ধিমান। তারা আজ পর্যন্ত লুকিয়েছিল সমুদ্রের গভীরে, কিন্তু আজ তারা সামনে এসেছে একটাই বার্তা নিয়ে: সমুদ্র পরিষ্কার করো, না হলে পুরো মানবজাতি ধ্বংস করে দেব। এই মুভির প্রতি পদে পদে টুইস্ট এবং সাসপেন্স, তাই এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকুন। শেষ পর্যন্ত না দেখলে সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা মিস করবেন। চলুন শুরু করা যাক। একদিন হঠাৎ করে অদ্ভুত এক ঘটনা ঘটে। হঠাৎই আশেপাশের রাস্তায় প্রচুর পরিমাণে আবর্জনা মাটিতে পড়া শুরু করে। যেসব আবর্জনা মানুষ এতদিন ধরে সমুদ্র, নদী আর নালায় ফেলে এসেছে, শুধু এখনকার আবর্জনায় না, এমনকি ১১৩ বছর আগে সমুদ্রে ডুবে যাওয়ার টাইটানিক জাহাজ থেকেও সমুদ্রের তলদেশ থেকে উল্টে উপরে তুলে ফেলা হয়, ঠিক যেন একটা ভাঙা ধ্বংসাবশেষের মতো। কিন্তু কে করলো এসব, আর কেন করলো? এই ব্যাপারে রিসার্চ করতে গিয়ে সরকার জানতে পারে সমুদ্রে বসবাসকারী এক অত্যন্ত বিশেষ এবং অ্যাডভান্স প্রজাতির কথা, যারা মানুষের থেকে অনেক বেশি বুদ্ধিমান। মানুষের অস্তিত্বের শুরু থেকে তারা সমুদ্রের ভেতর মানুষের কাছ থেকে লুকিয়ে বসবাস করে আসছিল। মানুষেরা যেভাবে সমুদ্রে আবর্জনা ফেলছে, তারা তাতে এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল যে সব আবর্জনা আবার মানুষের কাছে ফিরিয়ে দিয়েছে। এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নেয় ওই ক্রিয়েচারদের সঙ্গে একটি মিটিং করার। কিন্তু মিটিং এসে ক্রিয়েচাররা পরিষ্কারভাবে মানুষকে জানিয়ে দেয়, যদি খুব দ্রুত পুরো সমুদ্র পরিষ্কার না করা হয়, তাহলে তারা পৃথিবীতে থাকা সব মানুষকে শেষ করে দেবে। সরকার কি ক্রিয়েচারদের তাণ্ডব থেকে মানবজাতিকে বাঁচাতে পারবে? যদি পারে, তাহলে কিভাবে? কিন্তু সেটা জানার আগে জানা জরুরি ছিল, হঠাৎ এমন কি ঘটলো যে ক্রিয়েচাররা এতটা রেগে গেল। আসলে কয়েকদিন আগে বার্কেলে নামে এক ব্যক্তি নিজের ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ তার ফোনে একটি এমার্জেন্সি মিশনের সিগন্যাল আসে। সেটাকে সে সাধারণ একটা বিষয় ভেবেই তার মেয়েকে ঘুম থেকে ডেকে তোলে। কিন্তু বার্কেলে জানতো না, এই মেসেজটা তার আর পুরো পৃথিবীর ভাগ্য একেবারে বদলে দিতে চলেছে। যাই হোক, সে তার মেয়েকে নিয়ে নিচে থাকা একটি গাড়ির কাছে যায়। সেখানে হানা নামের একজন অফিসার বার্কেলকে একটি স্পেশাল মিশনে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। কিন্তু মিশনে যাওয়ার আগে বার্কেলে তার মেয়েকে তার স্ত্রীর কাছে রেখে আসে। তারপর হানার সাথে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। এয়ারপোর্টে গিয়ে সে দেখে তার মতো আরো অনেক অফিসার সেখানে উপস্থিত। সবাই প্লেনে ওঠার পর জেনারেল অস্টিন একে একে তাদের হাতে ট্যাব দিতে দিতে বলে, তারা সবাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশনে যাচ্ছে, যা হয়তো পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। 2 দিন বা 1 সপ্তাহ আগে কিছু জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ তাদের জালে মাছের সঙ্গে এমন এক অদ্ভুত প্রাণী ধরা পড়ে, যেটাকে আজ পর্যন্ত কোনো মানুষ তার পুরো জীবনে কখনো দেখেনি। মানুষকে দেখা মাত্রই সেই ক্রিয়েচারটা খুব জোরে গর্জন করে ওঠে, আর তার গর্জন শোনা মাত্রই নৌকায় থাকা এক জেলে তাকে গুলি করে মেরে ফেলে। সেই ক্রিয়েচারটার নাম দেওয়া হয় হোমো অ্যাকোয়া। এখন ক্লেম লেটার সেই ক্রিয়েচারটিকে দেখতে যাচ্ছিল, যাতে তার উপর রিসার্চ করে বোঝা যায় সে জীবটা মানুষের বন্ধু নাকি শত্রু। আপাতত সব অফিসার নিজের সময় হোমো অ্যাকোয়ার ভিডিও দেখতে ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু মার্কেলি তার নিজের ট্যাবের পাসওয়ার্ড জানেই না, কারণ আসলে সে সেই মানুষটা ছিল না যাকে হানা নিতে গিয়েছিল। মার্কেলি তো শুধু ডেস্ক জব করতো আর অফিসারদের জন্য চা বিস্কিট এনে দিত। কিন্তু হানা তাকে অফিসার রজার ভেবেই নিজের সঙ্গে নিয়ে আসে। আসলে অফিসার রজার ছুটি কাটাতে অন্য শহরে গিয়েছিল, আর যাতে তার ছুটির কথা কেউ না জানে, তাই সে বার্টলকে নিজের ফোন দিয়ে কয়েকদিনের জন্য তার বাড়িতে থাকতে বলেছিল। এখন পরিস্থিতির গুরুত্ব বুঝে বার্টলি সবাইকে এই ব্যাপারটা বলতেও চায়, কিন্তু যেহেতু এই অবস্থায় দেরি করার কোনো সুযোগ ছিল না, তাই কেউ তার কথা না শুনে তাকে সঙ্গে করে আইল্যান্ডে নিয়ে যায়। সেই আইল্যান্ডে জেলেরা গুদামঘরের মতো এক জায়গায় হোমো অ্যাকোয়ার মৃতদেহ ঝুলিয়ে রেখেছিল, আর সেটা দেখে সবারই মনে হচ্ছিল যে হয়তো হোমো অ্যাকোয়া মারা গেছে। অস্টিন আর বাকিরা তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। ঠিক তখনই অস্টিনের এক সাথী তাকে মুক্তোর মতো একটা জিনিস দেখিয়ে বলে যে এটা তারা হোমো অ্যাকোয়ার গলার কাছে পেয়েছে। সেই মুক্তোটা দেখে অস্টিন আরো বেশি অবাক হয়ে যায়, কারণ মুক্তোটা খুব নিখুঁতভাবে ঘষে মেজে তৈরি করা হয়েছিল। আজ পর্যন্ত এমনভাবে জিনিসকে সুন্দর আকার দেওয়ার মতো বুদ্ধির কাজ কেবল মানুষই করতে পেরেছে। তাই যদি এই মুক্তোটা সত্যি হোমো অ্যাকোয়ার বানানো হয়ে থাকে, তাহলে তারা হয় মানুষের মতো, না হয় মানুষের থেকেও অনেক বুদ্ধিমান ক্রিয়েচার। যেহেতু হোমো অ্যাকোয়ার প্রজাতির আরো সদস্য সেখানে সমুদ্রে থাকতে পারে, তাই অস্টিন তার সাথীদের নিয়ে কিছু ডিভাইস সহ সমুদ্রের ধারে যেতে শুরু করে। সেখানে বার্কেলকে তাদের সঙ্গে যেতে হয়, কিন্তু যাওয়ার আগে বার্কেলে সে মৃত হোমো অ্যাকোয়ার শরীর দেখে খুব খারাপ অনুভব করে। তাই সে আগে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করে, পরে সমুদ্রের ধারে যায়। সমুদ্রের ধারে অস্টিন চা খেতে খেতে এক ডিভাইসের সাহায্যে রেডিও ওয়েভের মাধ্যমে পুরো সমুদ্রে হ্যালো মেসেজ পাঠাতে থাকে। তার আশা ছিল এই মেসেজ বুঝে হোমো অ্যাকোয়া তাদের সঙ্গে যোগাযোগ করবে।
কিন্তু রাত পর্যন্ত কোনো সিগন্যাল না আসায় সবাই নিজের নিজের টেন্টে ঘুমোতে চলে যায়। যাওয়ার সময় অস্টিন তার দুজন সোলজারকে হোমো অ্যাকোয়ার বডির দেখাশোনা করতে বলে। কিন্তু গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর হঠাৎ সেই গুদাম ঘরে মাটি কাদার মতো নরম হয়ে যেতে শুরু করে, আর সেই দুই গার্ডের শরীর ধীরে ধীরে মাটির ভেতরে ঢুকে যেতে থাকে। এমনটা দেখে তাদের মাথা একদম কাজ করা বন্ধ করে দেয়। ঠিক তখনই হঠাৎ মাটির ভেতর থেকে আরো একটা হোমো অ্যাকোয়ার লাফিয়ে উঠে ঝুলে থাকা হোমো অ্যাকোয়ার বডিটাকে টেনে মাটির নিচে নিয়ে যায়। সে যাওয়ার সময় পুরো আইল্যান্ডের জমিনকে কাদায় পরিণত করে সমুদ্রে চলে যায়, আর বেরিয়ে যাওয়ার পর মাটি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। সেই শব্দ শুনে অস্টিন, বার্কেলে, হান্না বাকিরা সবাই ছুটে আসে, কিন্তু সেখানে এসে তারা বুঝতে পারে না হোমো অ্যাকোয়া আর সেই দুই সোলজার কোথায় গেল। অস্টিন ওয়াকি টকির মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তখন সে ওয়াকি টকির আওয়াজ মাটির নিচ থেকে আসতে শুনে। একটু খোঁড়াখুড়ি করতেই তারা এক মহিলা সোলজারের মৃতদেহ খুঁজে পায়। সেটা দেখে অস্টিন সহ সবার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তখনই তারা বুঝে যায় এই হোমো অ্যাকোয়া আসলে ভীষণ ভয়ঙ্কর। বার্কেলে এত কিছু দেখে ভয়ে সমুদ্রের ধারে বসে পড়ে। সেটা দেখে অস্টিন তার কাছে গিয়ে তাকে সাহস দেওয়ার চেষ্টা করে। তারা দুজন মিলে কথা বলছিল। এমন সময় হঠাৎ এক সোলজার সমুদ্রের ভেতর থেকে অনেকগুলো হোমো অ্যাকোয়া দেখতে পায়। সেটা দেখে সে অস্টিনকে খবর দেয়। অস্টিন সঙ্গে সঙ্গে বার্কেলে, হান্না আরো কয়েকজনকে নিয়ে সেখানে পৌঁছে যায়। হান্না তখন বার্কেলকে একটা ক্যামেরা দিয়ে সব ঠিকঠাক রেকর্ড করতে বলে। তারা সবাই বড় বড় কন্টেইনারের আড়ালে লুকিয়ে হোমো অ্যাকোয়াদের লক্ষ্য করতে থাকে। হোমো অ্যাকোয়ারা অনেকক্ষণ একইভাবে পানির ভেতরে দাঁড়িয়ে থাকায় অস্টিন তার বানানো ট্রান্সলেটর ডিভাইস ব্যবহার করে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। সে বলে, আমরা তোমাদের বন্ধু, আমরা কোনো লড়াই চাই না। এই কথা শুনে হোমো অ্যাকোয়ারা সম্মত হয়। তারাও মানুষের সঙ্গে লড়াই করতে চায় না, তবে তারা চায় বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একসাথে এক জায়গায় এসে তাদের সঙ্গে মিটিং করুক। অস্টিন এসে রাজি হয়। এরপর পৃথিবীর সব জায়গায় হোমো অ্যাকোয়া ছিল। তারা সবাই নিজেদের জায়গায় কাছাকাছি শহরে গিয়ে মানুষের সামনে নিজেকে প্রকাশ করে। তারা সবাই জানায় তারা মানুষের সঙ্গে মিটিং করতে চায়। এই খবর পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ ভয় পেয়ে যায়। তাদের মনে হতে থাকে হঠাৎ যদি হোমো অ্যাকোয়া হামলা করে সবাইকে মেরে ফেলে। সেই ভয়ে জনগণ সরকারকে দ্রুত মিটিং করার জন্য চাপ দিতে শুরু করে। তখন সরকার নদীর পাশে একটি বিল্ডিং ভেঙে সেখানে বড় বড় পাইপ বসায়, যাতে মিটিং এর সময় হোমো অ্যাকোয়া বিল্ডিং এর ভিতরে ঢুকতে না পারে। সব প্রস্তুতি শেষ হওয়ার পর হোমো অ্যাকোয়াদের কাছে সিগন্যাল পাঠানো হয়। এই মিটিং এ বার্কেলকেও আমন্ত্রণ জানানো হয়, যদিও ভয়ে বার্কেলের সেখানে যেতে একদমই মন চাইছিল না। সেই কথা তার স্ত্রীকে আর তার মেয়েকেও জানায়, কিন্তু পরিস্থিতির চাপে তাকে প্রস্তুত হতে হয় এবং সেখানে যেতে হয়। এই মিটিংটা সারা বিশ্বের প্রধানমন্ত্রী টিভিতে লাইভ দেখছিল, আর সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিল। সবাই আসার পর বড় বড় পাইপ দিয়ে পানি ছেড়ে আসতে দেওয়া হয়। তখন পাইপ দিয়ে একে একে বিভিন্ন প্রজাতির হোমো অ্যাকোয়া মানুষের সামনে আসে। তাদের মধ্যে সল্ট নামের এক নারী হোমো অ্যাকোয়া ছিল, যার প্রজাতি মানুষ সাঁতারের প্রতিযোগিতায় অংশ নিতে পারত। সে তার দুই সঙ্গীকে নিয়ে ভিড় পেরিয়ে বিল্ডিং এর ভেতরে আসে। একজন কমন রিপ্রেজেন্টেটিভ তাকে স্বাগতম করে এবং উপহার হিসেবে হিমালয় থেকে আনা একটি গাছ দেয়। সল্ট তখন কথা বলা শুরু করে। সবাই জানতে পারে সল্ট আগে থেকেই অনেক ভাষা জানে, তাই তার কোনো ট্রান্সলেটরের দরকার নেই। এরপর সল্ট রেগে গিয়ে বলে, আমি তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি। এই কথা বলতেই তার পেছনে থাকা দুই গার্ড মাটিতে দুইটা ডিম ফেলে। আসলে সেগুলো ছিল সল্টের প্রজাতির ডিম। মানুষের কারণে সমুদ্র দূষিত হওয়ায় সেই ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এটা দেখে রিপ্রেজেন্টেটিভ সল্টের কাছে ক্ষমা চায়, কিন্তু তখনই সল্ট আরেকটা কথা প্রকাশ করে। সে বলে আসলে সে রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতেই চায় না। এটা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন সল্ট পাশে থাকা বার্কেলের দিকে ইশারা করে বলে তারা এই মানুষটাকে রিপ্রেজেন্টেটিভ বানিয়ে কথা বলতে চায়। এটা শুনে সবাই, এমনকি বার্কেল নিজেও ভীষণ অবাক হয়ে যায়। সল্ট বলে উপস্থিত সব মানুষের মধ্যে বার্কেলই সবচেয়ে ভালো মানুষ, কারণ তাদের একজন মারা যাওয়ার পর বার্কেলে তার জন্য সম্মান দেখিয়ে প্রার্থনা করেছিল। বার্কেলে ভয় পেয়ে বলে সে তো সাধারণ একজন মানুষ, তার সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। কিন্তু সল্ট ঠিক করে ফেলেছিল সে শুধু বার্কেলের সঙ্গেই কথা বলবে, না হলে নিজের ঘর বাঁচানোর জন্য তারা স্থলভাগের মানুষের উপর হামলা চালিয়ে সবাইকে মেরে ফেলবে। এই কথা শুনে উপস্থিত সবাই ভাবার জন্য একটু সময় যায়। এরপর অনেক গার্ড বার্কেলকে ধরে নিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ইন্টেলিজেন্স ডিরেক্টর কেটো আসে। শুরুতে কেটের মনে হয় হয়তো বার্কেলে আগে থেকেই সল্টকে চিনত, কিন্তু বার্কেলে বলে সে সল্টকে জীবনে প্রথমবার দেখেছে। তখন কেট তার অফিসারদের বার্কেলের সব তথ্য বের করতে বলে। যেহেতু মিডিয়ার কারণে বার্কেলে খুব বিখ্যাত হয়ে গিয়েছিল, তাই সরকার তার মেয়ে কার্বি আর স্ত্রী বারবারাকে নিরাপদে একটি হোটেলে সরিয়ে নেয়, যাতে সাধারণ মানুষের কারণে তাদের কোনো সমস্যা না হয়। কেটের সামনে বার্কেলের অবস্থা তখনও খারাপ ছিল।
সে ভাবছিল কেট হয়তো তাকে কোনো সন্ত্রাসীর মতো ব্যবহার করবে, কিন্তু কেট এমন কিছুই করে না। যেহেতু বিশ্বের কোনো দেশের কাছেই সল্টের সিদ্ধান্ত মানা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই সবাই মিলে বার্কেলকে নতুন রিপ্রেজেন্টেটিভ বানানোর সিদ্ধান্ত নেয়। এই খবর সঙ্গে সঙ্গে মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রাতে কেট বার্কেলকে নিয়ে সল্টের কাছে গিয়ে জানায় তারা তার সিদ্ধান্ত মেনে নিতে রাজি, তবে রাত হয়ে যাওয়ায় সবাই চলে গেছে, তাই মিটিং পরদিন চালু হবে। সল্ট এতে রাজি হয়ে বার্কেলের সঙ্গে একটু কথা বলে চলে যায়। এরপর কেট বার্কেলকে গাড়িতে বসিয়ে বলে এখন থেকে যদিও সল্টের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু তার সামনে ঠিক সেই কথাগুলোই বলতে হবে যেগুলো তারা লিখে দেবে। এরপর না চাইলেও বাকিদের কথা মেনে নিতে হয়। তারপর বার্কেলকে তার স্ত্রী এবং মেয়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। একই সময় শহরের একটি ল্যাবে কিছু গবেষক সল্ট যে ডিমগুলো এনেছিল সেগুলোর উপর রিসার্চ করা শুরু করে। রিসার্চ শেষ হওয়ার পর সেখানে কাজ করা এক তরুণী চুপি চুপি ডিমের একটি স্যাম্পল চুরি করে নেয় এবং পরে সেটা মার্ক নামের এক ব্যবসায়ীর হাতে তুলে দেয়। এই মার্কের সমুদ্রের তলদেশ থেকে তেল তোলার একটি বিশাল কোম্পানি ছিল, আর ওই কোম্পানির কারণেই সমুদ্র অনেক বেশি দূষিত হচ্ছিল। তাই মার্ক খুব ভালোভাবেই জানতো মানুষ আর হোমো অ্যাকোয়ার মধ্যে যদি কোনো ডিল হয় তাহলে তাকে তার কোম্পানি বন্ধ করতে হবে, কিন্তু সে কোনোভাবে তার কোম্পানি বন্ধ করতে চায়নি। তাই কিছুক্ষণ পর সে মিলিটারির দুজন শীর্ষ অফিসারের সঙ্গে দেখা করে এবং তাদের সঙ্গে ডিনার করতে করতে হোমো অ্যাকোয়াদের পুরোপুরি ধ্বংস করার প্ল্যান নিয়ে কথা বলতে শুরু করে। কিন্তু তারা আদৌ সেটা করবে কিনা বা করতে পারবে কিনা তার উত্তর খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। পরের দিনই সল্ট আর বার্কেলের মিটিং শুরু হয়। মিটিং চলাকালীন বার্কেলের কথা বলার ধরন দেখেই সল্ট বুঝে যায় বার্কেলিও স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলছে। তাই সে হঠাৎ করে বলে সে এক গ্লাস পানি খেতে চায়। এটা শুনে বার্কেলের সঙ্গে সঙ্গে তাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দেয়, কিন্তু সল্ট তখনই বলে সে কাছের নদীর পানি চায়। এই কথা শুনে সঙ্গে সঙ্গে তারা নদী থেকে পানি নিয়ে আসে। সে পানি ছিল ভীষণ নোংরা, তবুও সল্ট চায় বার্কেলে যেন সেই পানিটা খায়। কিন্তু এটা শুনেই বার্কেলে স্পষ্টভাবে অস্বীকার করে, কারণ ওই পানি খেলে সে মারাত্মক অসুস্থ হতে পারে। এই ঘটনার মাধ্যমে বার্কেলে বুঝে যায় কোনো জলাধার নোংরা হওয়া আসলে খুব বড় একটা সমস্যা। আর সে যদি এখনো শুধু স্ক্রিপ্ট মুখস্থ করে কথা বলতে থাকে তাহলে একদিকে যেমন এই সমস্যা আরো বাড়বে, অন্যদিকে সল্টও তার উপর পুরোপুরিভাবেই লেগে যেতে পারে। তাই সে এবার সল্টের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে। সবচেয়ে আগে সে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ায় সল্টের কাছে ক্ষমা চায়। এরপর সে মানুষের সমালোচনা করতে গিয়ে বলে মানুষ না ভেবে চিনতে সমুদ্রে আর চারপাশে আবর্জনা ফেলে, সবকিছু নষ্ট করে ফেলেছে। বার্কেলের এই সৎ আর খোলামেলা কথাগুলো শুনে সল্টের খুব ভালো লাগে। তার মনে হতে থাকে হয়তো মানুষ সত্যিই খুব দ্রুত সমুদ্র পরিষ্কার করার চেষ্টা করবে। এরপর বাধ্য হয়েই সবাইকে সল্টকে এই ব্যাপারে আরো একদিন সময় দিতে হয়। পরের দিনের মিটিংয়ে বার্কেলে সল্টকে জানায় যে সমুদ্র পুরোপুরি পরিষ্কার করতে কমপক্ষে 40 বছর সময় লাগবে। এই কথা শুনে সল্ট ভীষণ রেগে যায়, কারণ সে বুঝে গিয়েছিল সরকার এই কাজটাকেও অন্য সব সরকারি কাজের মতো ধীরে ধীরে করার কথা ভাবছে, অথচ চাইলেই মাত্র কয়েক মাসের মধ্যেই পুরো সমুদ্র পরিষ্কার করা সম্ভব। বার্কেলে নিজেও জানতো সল্টের ভাবনা একদম ঠিক, কিন্তু সে কিছু বলার আগেই সল্টের রাগের কারণে শহরে এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে যায়। সেই ঝড়ে সমুদ্র, নদী আর নালার ভেতরে ভেসে থাকা মানুষের ফেলা বিপুল পরিমাণ আবর্জনা শহরের উপর এসে পড়তে থাকে। সেই আবর্জনার মধ্যে ছিল বড় বড় টায়ার, লোহার জিনিস, প্লাস্টিক সহ আর অনেক কিছু। এসব ধীরে ধীরে শহরের অবকাঠামোকে ধ্বংস করতে থাকে আর রাস্তায় থাকা বহু মানুষ আহত হয়। ঠিক সেই সময় বার্কেলের স্ত্রী বারবারা আর তার মেয়ে কার্বি সেই বিল্ডিং এর কাছেই ছিল। বার্কেলের কাছে যাওয়ার জন্য ঝড়ের কারণে নিজেদের বাঁচাতে তাদের গাড়ি থেকে নামতে হয়। ঠিক তখনই কার্বির উপর একটি বিশাল খুঁটি পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হতে থাকে। কিন্তু ভাগ্যক্রমে আগে বার্কেলে বিষয়টি জানতে পারে, তাই দুর্ঘটনার ঠিক 1 সেকেন্ড আগে সে দৌড়ে গিয়ে কার্বিকে বাঁচিয়ে নেয়। এরপর সে বারবারা আর কার্বিকে একসাথে নিয়ে বিল্ডিংয়ে আশ্রয় নেয়। এই সময়ের মধ্যেই 113 বছর আগে সমুদ্রে ডুবে যাওয়ার টাইটানিকের ধ্বংসাবশেষও শহরের উপরে এসে পড়ে। সল্টের এই কর্মকাণ্ডে শহরের মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে যায়। নিউজে শুধু একটাই কথা চলতে থাকে, খুব শিগগিরই মানুষ ও হোমো অ্যাকোয়ার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে, আর সেই যুদ্ধে মানুষ ভয়াবহভাবে হেরে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যেও বার্কেলে আবার একবার সল্টের সামনে গিয়ে সবার সামনে কথা বলতে চায়। সে সল্টকে জানায় মানুষ তার সঙ্গে কোনো যুদ্ধ চায় না এবং এমন ধ্বংসাত্মক কিছু করারও দরকার নেই। সল্টও আসলে মানুষের সঙ্গে যুদ্ধ করতে চায় না, তবে যুদ্ধ না করতে হলে মানুষকে তার 3টি শর্ত অবশ্যই মানতে হবে। প্রথম শর্ত, আজকের পর মানুষ সমুদ্রে আর কোনো আবর্জনা ফেলবে না। দ্বিতীয় শর্ত, স্থলভাগে আর সমুদ্রের সীমারেখা পুরোপুরি আলাদা করা হবে, মানুষ সমুদ্রে যাবে না আর হোমো অ্যাকোয়াও স্থলভাগে আসবে না। তৃতীয় এবং শেষ শর্ত, আজকের পর মানুষ সমুদ্রের উপরের আকাশও ব্যবহার করবে না।
এই শর্তগুলো শুনে সেখানে উপস্থিত সব ব্যবসায়ী আর অনেক মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ সমুদ্রের উপরে আকাশ ব্যবহার না করলে তারা কোথাও যাতায়াত করতে পারবে না। এতে অসংখ্য ব্যবসা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। এই কারণেই একজন লোক এতটাই রেগে যায় যে সোজা সল্টের দিকে তীরে যেতে শুরু করে। এরপর বার্কলের পানির নিচে শ্বাস নেওয়ার বিশেষ ট্রেনিং শুরু হয়। তাকে বলা হয় যেভাবেই হোক সলকে তার 3টি শর্ত বদলাতে রাজি করতেই হবে। এই মিশনে বার্কলের সঙ্গে আরো কয়েকটি দেশের কূটনীতিক ও অস্টিনও যাওয়ার কথা ছিল। সেই কূটনীতিকদের মধ্যে ভারতের রবি নামে একজন লোকও ছিল। সবাই পুরোপুরি প্রস্তুতি নেওয়ার পর আটলান্টিক মহাসাগরে প্রায় 25,000 ফুট গভীরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এরপর বার্কলে তার 6 জন টিম নিয়ে সেই জায়গায় যায় যেখান থেকে তাদের একটি গোলাকার সাবমেরিন বসিয়ে 25,000 ফুট নিচে নামতে হবে। অস্টিন, বার্কলে, রবি আর বাকিরা সবাই সেই গোল সাবমেরিনে বসে। তারপর বাইরে থেকে এটাকে পুরোপুরি সেল করে মোটা দড়ির সাহায্যে ধীরে ধীরে পানিতে নামানো হয়। সেই সাবমেরিনে টেড নামের একজন রিপ্রেজেন্টেটিভও ছিল। সে সলকে রাজি করানোর জন্য কাঠের তৈরি একটি গ্লোব উপহার হিসেবে নিয়ে যাচ্ছিল। এই পুরো মিশনের সময় কেট খুব ছোট ছোট বিষয়েও কড়া নজর রাখছিল। কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ করে সাবমেরিনে দড়ি ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে ভেতরে থাকা সবার সঙ্গে কেটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই খবর যখন মিডিয়াতে ছড়িয়ে পড়ে তখন সারা বিশ্বের মানুষের বুক ধক ধক করতে শুরু করে। কেউই জানতো না বার্কেলে আর তার সঙ্গীরা আদৌ বেঁচে আছে কিনা। এই খবর জানাতে কেট দ্রুত প্রাইম মিনিস্টার হ্যারির কাছে যায়। সেই সময় হ্যারি, মার্ক দুজন শীর্ষ সেনা কর্মকর্তার সঙ্গে মিটিং করছিল। এই অফিসারদের সঙ্গে কিছুদিন আগে মার্ক হোমো অ্যাকোয়াদের পুরোপুরিভাবে শেষ করার বিষয়ে আলোচনা করছিল। এখন হ্যারির সঙ্গেও তারা একই বিষয়ে কথা বলছিল, কিভাবে হোমো অ্যাকোয়াদের ধ্বংস করা যায়। এই সময় এক সেনা কর্মকর্তা বলে সে ইতিমধ্যে হোমো অ্যাকোয়াদের মারার কাজ শুরু করে দিয়েছে আর আজই তাদের অনেকেই মারা যাবে। কিভাবে সেটা হবে তার উত্তর খুব শীঘ্রই পাওয়া যাবে। এই কথা শুনে কেট ভীষণ রেগে যায়। সে বুঝে যায় মার্ক টাকা দিয়ে হ্যারিকে নিজের পক্ষে নিয়ে এসেছে যাতে তাকে তার তেল কোম্পানি বন্ধ করতে না হয়। কেট সেখানে থাকা সবাইকে হোমো অ্যাকোয়াদের কোনো ক্ষতি না করতে অনুরোধ করে, কিন্তু কেউই তার কথা শোনে না। রাগে কেট সেখান থেকে চলে যায়। মার্ক বুঝে গিয়েছিল ভবিষ্যতে কেট তার জন্য বড় বিপদ হয়ে উঠতে পারে, তাই সেই বিপদ ঠেকাতেই সে সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর পরিকল্পনা বানিয়ে ফেলে। এদিকে সমুদ্রের গভীরে ভাগ্যক্রমে সাবমেরিনের ভেতরে থাকা সবাই বেঁচেছিল। আসলে অনেক হোমো অ্যাকোয়া দড়ি কেটে সাবমেরিনকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ভেতরে থাকা সবাই টের পায় সাবমেরিনের দরজা খোলা হচ্ছে, তাই তারা সবাই সেফটি হেলমেট পরে প্রস্তুত হয়ে যায়। দরজা খোলার পর বাইরে পা দিয়েই তাদের চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ সল্টের সঙ্গীরা তাদের এমন এক বিশাল গুহার ভেতরে এনেছিল যেখানে এক ফোঁটাও পানি ছিল না। এর মানে সমুদ্রের ভেতরে তারা অনায়াসে শ্বাস নিতে পারছিল। এই কারণে সল্ট সবাইকে হেলমেট খুলতে বলে। প্রথমে সবাই ভীষণ ভয় পায়, কিন্তু বার্কেলে সল্টের উপর পুরোপুরি ভরসা করে। এটা দেখে টেড ছাড়া বাকিরা তাদের হেলমেট খুলে ফেলে। এরপর সলভ মিটিং চালিয়ে নেওয়ার জন্য সবাইকে গুহার ভিতরে নিয়ে যায়। সেখানে অনেক সমুদ্রের মাছ মানুষকে দেখতে এসে জড়ো হয়। এটা দেখে বার্কেলে আর তার সঙ্গীরা অবাক হয়ে যায়। তারা আরো দেখতে পায় গুহার ভিতরে অসংখ্য হোমো অ্যাকোয়া আছে যারা শুধু এই মিটিং শোনার জন্য দুনিয়ার নানা প্রান্ত থেকে এসেছে। সল্ট কিন্তু এখানে থামে না, সে সবাইকে আরো সামনে এগোতে বলে। হাঁটতে হাঁটতে হঠাৎ বার্কেলে টের পায় তার পেছনে সব সঙ্গী উধাও হয়ে গেছে। তখন সল্ট খুব গভীর দৃষ্টিতে বার্কেলের দিকে তাকাতে থাকে। এই মুহূর্তে বার্কেলে চরম ভয়ে পড়ে যায়। এইদিকে উপর থেকে কেট তার অফিসে বেশ ভীষণ চিন্তায় আছে। তার 5 জন সঙ্গী নিখোঁজ হয়ে যাওয়ায় সে খুব অস্থির হয়ে পড়েছে। ঠিক তখনই তার বয়ফ্রেন্ড ক্রিস্টোফার খেয়াল করে জানলার বাইরে থেকে একজন স্নাইপার কেটকে লক্ষ্য করে গুলি করতে যাচ্ছে। গুলি ছোঁয়ার ঠিক মুহূর্তে ক্রিস্টোফার কেটকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দেয়, কিন্তু সেই সময় দুটো গুলি ক্রিস্টোফারের গায়ে লাগায় তার মৃত্যু হয়। স্নাইপার তখনও কেটকে মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেট কোনোভাবে নিজেকে সামলে নিজের এজেন্টদের ফোন করে রাখে। তারা দ্রুত এসে কেটকে বাঁচিয়ে নেয় এবং অল্প সময়ের মধ্যেই স্নাইপারকেও গুলি করে হত্যা করা হয়। পরে জানা যায় সেই স্নাইপার ছিল একজন রাশিয়ান। তার মৃত্যুর কারণে কেট আরো বেশি রেগে যায়, কারণ এখন আর জানাই যাবে না কে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। এদিকে পানির নিচে থাকা গুহার ভেতরে সল্ট বাল্কিকে জানায় যে তার সঙ্গীরা কোনোভাবে বিপদে নেই এবং তাকে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এখন মিটিং চলাকালীন হঠাৎ ট্যাড তার সেই গ্লোবটা বের করে সরাসরি সল্টের হাতে দেয়। সেটা দেখে সল্টের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়, কারণ ওই গ্লোব আসলে কোনো কাঠের টুকরো নয়, বরং একটি বোমা ছিল। বোমাটা ফাটতেই মুহূর্তের মধ্যেই গুহার ভেতরে সমুদ্রের পানি ঢুকতে শুরু করে। এতে সল্টের অনেক সঙ্গী মারা যায়, কিন্তু সল্টের মনে হয় শুধু বাল্কিকে বাঁচানোর চিন্তাই ছিল। তাই সে দ্রুত নিজের শক্তি ব্যবহার করে একটা বুদবুদ তৈরি করে এবং নিজের নিঃশ্বাসের মাধ্যমে বাল্কিকে অক্সিজেন দিতে থাকে। এর ফলে কোনো মতে বাল্কি সল্টের সঙ্গে উপরে উঠে বেঁচে যায়, তবে নিচে থাকা বাল্কি বাকি সব সঙ্গী মারা যায়।
পরে সমুদ্রের নিচে হওয়া বিস্ফোরণের খবর যখন কেট জানতে পারে তখন সে বাল্কি আর বাকিদের মৃত্যুর জন্য ভীষণভাবে কেঁদে ফেলে। অল্প সময়ের মধ্যে এই বিস্ফোরণের খবর নিউজেও দেখানো হয়। এই খবর দেখে কার্বি আর বারবারা পুরোপুরিভাবে ভেঙে পড়ে এবং তাদের বাল্কির কথা খুব মনে পড়তে থাকে। এর মধ্যে সল্টের একটি ভিডিও ইন্টারনেটে খুব ভাইরাল হয়ে যায়, যেখানে সল্ট বলছিল যে তারা এই বিস্ফোরণ করেছে যাতে বাল্কি আর তার সঙ্গীদের মেরে নিজেদের বাচ্চাদের মৃত্যুর বদলা নিতে পারে। যদিও এই ভিডিওটা পুরোপুরি এআই দিয়ে বানানো ছিল, কিন্তু বিস্ফোরণের কারণে সবাই এই ভিডিওকে বিশ্বাস করে, হোমো অ্যাকোয়াদের মানুষের শত্রু ভাবতে শুরু করে এবং পুরো ইন্টারনেটে তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে থাকে। এদিকে যখনই হেলিকপ্টার বিস্ফোরণ হওয়া জায়গার উপর দিয়ে উঠছিল তখন হঠাৎ তারা সেখানেই বাল্কি আর সল্টকে দেখতে পায়। তখনই তারা বাল্কিকে রেস্কিউ করে নেয়, কিন্তু হেলিকপ্টারে থাকা টিমের লোকেরা সল্টকে নিজেদের প্রধান শত্রু ভাবছিল, তাই তারা সঙ্গে সঙ্গে তাকে বন্দি করে ফেলে। এটা দেখে বাল্কি সঙ্গে সঙ্গে ল্যাপটপ দিয়ে কেটকে কল করে আসল সত্যটা জানায়। তখন কেট বুঝে যায় যে নিশ্চিতভাবে ওই আর্মি অফিসারদের হাতই আছে এইসব ঘটনার পেছনে, কিন্তু পাকা প্রমাণ না থাকার কারণে কেট তখনই ধরতে পারছিল না। সবচেয়ে বড় সমস্যা ছিল দেশের প্রধানমন্ত্রী হ্যারিও তাদের সঙ্গে জড়িত ছিল। প্রধানমন্ত্রীর নাম জানার পর বাল্কি খুব কেঁদে ফেলে, কারণ সল্ট এক সময় তার জীবন বাঁচিয়েছিল, অথচ সরকার তাকে পশুর মতো করে কন্টেইনারে বন্দি করে রেখেছে। পরদিন বাল্কি নিজের শহরে ফিরে এলে তার দেখা হয় রজারের সাথে, যার কারণেই সে এই সব ঝামেলায় জড়িয়েছিল। ঠিক তখনই সল্টকে রাখা কন্টেইনার ক্রেন তুলে তাকে একটা ট্রাকে তোলা হচ্ছিল, আর ওই ট্রাকের চাবি ছিল রজারের কাছে। কিছুক্ষণ ভেবে বাল্কি রজারকে আদেশের সুরে ট্রাকে চাবি চাইলে প্রথমে রজার না করে দেয়, কিন্তু বাল্কি যেহেতু দেশের প্রতিনিধি ছিল তাই রজার বাধ্য হয়ে তাকে চাবি দেয়। কন্টেইনার ট্রাকে তোলার পর বাল্কি সঙ্গে সঙ্গে ট্রাকে উঠে বসে। এটা দেখে কাছেই থাকা হানা তার অফিসারেরা তাকে বন্দুক তাক করে ধরে ফেলে, কিন্তু বাল্কি জানতো তারা তাকে গুলি করবে না, তাই সে হঠাৎ ট্রাকটাকে পুরো স্পিডে পেছনের দিকে নিয়ে গিয়ে ধার ঘেঁষে জোরে ব্রেক কষে দেয়। এতে ট্রাক তোলা কন্টেইনারটা সরাসরি পানির নিচে পড়ে যায়। পানিতে পড়তেই সল্ট কন্টেইনার থেকে বের হয়ে আসে আর বাল্কি নিজে পানিতে ঝাঁপ দেয়। এরপর সল্ট তাকে পানির নিচ থেকে কোথায় যেন নিয়ে যায়, আর কিছুই হানা বা অন্য কেউ জানতে পারেনি। এরপর সরকার বাল্কিকে দেশদ্রোহী ঘোষণা করে খবরে চ্যানেলে দেখাতে শুরু করে। মিটিং বিল্ডিংয়ে থাকা কেট সহ সবাই এটা জানতে পারে, কিন্তু কেট বুঝতে পারছিল না কিভাবে বাল্কিকে বাঁচাবে। ঠিক তখনই বিল্ডিং এ অ্যালার্ম বেজে ওঠে এবং চেক করে দেখা যায় পাইপের মাধ্যমে আবার মিটিং এ এক জলপরি এসেছে। সবাই ভাবছিল সল্ট যদি বাল্কিকে নিয়ে পালিয়ে যায় তাহলে এবার কি এসেছে, কিন্তু পাইপ দিয়ে যে বেরিয়ে আসছে তাকে দেখে সবাই বলে ওঠে এ তো জলপরি নয়, এটা তো গড়া বড়া। আসলে এবার এসেছে টাইট নামের এক পুরুষ হোমো অ্যাকোয়াস। সে আটলান্টিকের নিচে হওয়া বিস্ফোরণে ভীষণ রেগেছিল। টাইট বলে তারা মানুষদের বন্ধু ভেবে নিচে রেখেছিল, কিন্তু মানুষেরা এসে নিজেদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। সে স্পষ্টভাবে জানায় সল্টকে যদি দ্রুত ফেরত দেওয়া না হয় তাহলে হোমো অ্যাকোয়াসরা মানুষের বিরুদ্ধে বড় যুদ্ধ ঘোষণা করবে। এই শুনে সবাই ভয় পেয়ে যায়। এর পরের অংশে সল্ট আর বাল্কি শহরের ভেতরে এক ফ্যাক্টরিতে আশ্রয় নেয়। এরপর হঠাৎ করেই সারা বিশ্বের সমুদ্র তীরে প্রচুর পরিমাণে হামহা প্রজাতির মৃতদেহ ভেসে আসছে। এটা দেখে সবাই পুরোপুরি হতভম্ব হয়ে যায়, কিছুই বুঝতে পারছিল না হামহক কেন মারা যাচ্ছে। এভাবে টানা 2 থেকে 4 দিন ধরে কোটি কোটি হামহকের লাশ সমুদ্রের তীরে ভেসে আসতে থাকে। দেখে মনে হচ্ছিল যেন পৃথিবীর সব হামহকই মারা গেছে। এই বিষয়টা নিয়ে বিশ্বজুড়ে নিউজে আলোচনা শুরু হয়। এই খবর বার্ডি জানার পর সে সল্টের জন্য খুব দুঃখ পায়, কারণ মনে হচ্ছিল সল্ট হয়তো অসুস্থ হয়ে মারা গেছে। এর মধ্যেই কেট মৃত হামহকের মধ্যে একটি হামহকের দেহ তার রিসার্চ সেন্টারে নিয়ে আসে। সেখানে দেহ পরীক্ষা করে কেট জানতে পারে যে আসলে সব হামহকের মৃত্যু হচ্ছে একটি ভয়ঙ্কর ভাইরাসের কারণে। এই ভাইরাস তাদের গিল সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছিল, যার ফলে তারা পানির নিচে শ্বাস নিতে না পেরে মারা গেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল এই ভাইরাসটা কোনো না কোনো মানুষের তৈরি এবং মানুষের হাত দিয়ে হামহকের কাছে পৌঁছেছিল। এই সত্য জানতেই কেট বুঝে যায় এই ভাইরাসটি আসলে সেভেন্স প্রজেক্ট, আর এর পেছনেই ওই বুড়ো আর্মি অফিসারের হাত আছে। আসলে যেদিন বার্ডিকে অজ্ঞান করে তার শরীরে কিছু ইনজেকশন দেওয়া হয়েছিল সেটাই ছিল সেভেন্স ভাইরাস। এই ব্যাপারটা না জানার কারণে যখন বার্ডি সল্টকে চুমু দেয় তখন ভাইরাসটি প্রথমে সল্টের শরীরে যায় এবং পরে সেখান থেকে অন্য হামহকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের কারণে প্রায় 90% হামহকের প্রজাতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ার পথে ছিল। অর্থাৎ তখনও মাত্র 10% হামহক জীবিত ছিল এবং তারা এখন বাইক ব্যবহার করে মানুষের সঙ্গে দেখা করতে উপরেও আসছিল। এই খবর জানার পর বার্ডিকে প্রস্তুত করে সেই জায়গায় পাঠানো হয় তাদের সঙ্গে কথা বলার জন্য। সেখানে বার্ডির সামনে সল্টও এসে যায়। সল্ট জানায়
যাদের ইমিউন সিস্টেম খুব শক্তিশালী ছিল কেবল তারাই এই ভাইরাস থেকে বেঁচে গেছে। সলকে জীবিত দেখে বার্ডি ভীষণ আবেগ আপ্লুত হয়ে যায়, কিন্তু সল তখন মানুষের প্রতি তাচ্ছিল্য দেখিয়ে প্রথমে ব্যঙ্গাত্মকভাবে অভিনন্দন জানায় এবং তারপর শান্তি চুক্তির কথা বলে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। সেই সময় বার্ডি তাকে বোঝানোর চেষ্টা করে যে মানুষ সমুদ্রের একটি বিশাল অংশ তাদের নামে ছেড়ে দিতে পারে, যেখানে মানুষের কার্যকলাপই থাকবে না এবং মানুষ তাদের রক্ষা করবে। কিন্তু এত সঙ্গীর মৃত্যুর কারণে সল পুরোপুরি ভেঙে পড়েছিল। সে আর মানুষের কাছে কোনো সাহায্য নিতে চায়নি, তাই বেশি কথা না বলে সেখান থেকে সে চলে যায়। যাওয়ার সময় সে মিটিং রুমে বসে থাকা সেই মানুষদের হুমকিও দিয়ে যায় যারা তাদের কমিউনিটির উপরে ভাইরাস ছড়িয়েছিল। সল্টের মতে ওই মানুষগুলো পানির কারণে খুব তাড়াতাড়ি মারা যাবে। এই কথা শুনে সেখানে বসে থাকা বুড়ো অফিসার, তার সঙ্গীরা এবং প্রধানমন্ত্রী হ্যারি তিনজনই পানিতে ডুবে যাওয়ার চিন্তায় ভীষণ ভয় পেয়ে যায়। সল্ট আর তার সঙ্গীরা চলে যাওয়ার পর সেখানে বসানো পাইপ সিস্টেম পুরোপুরিভাবে ভেঙে পড়ে। পানি দেখে সবাই দৌড়ে পালালেও বার্ডি এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল যে সে ওই পানির সামনে থেকে একটুও নড়েনি। শেষমেশ হানা জোর করে তাকে ঘর থেকে বের করে নিয়ে আসে এবং ঘরটা পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়। এদিকে কেটো পুরো ঘটনার সত্য জানার পর খুব মন খারাপ করে বসেছিল। হঠাৎ এক ব্যক্তি ফোন নিয়ে তার কাছে আসে। আসলে সেই ছিল সেই বিজ্ঞানী যে বার্ডির শরীর নিয়ে পরীক্ষা করছিল। সে কেটকে বার্ডির শরীরে হওয়া এক বিশাল পরিবর্তনের কথা জানায়। এটা শুনে কেট সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বার্ডির কাছে যায়, তাকে গাড়িতে তুলে ভিড়ের মধ্যে দিয়ে সমুদ্রের কাছে নিয়ে আসে। আসলে সল্টের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে বার্ডির শরীরে অনেক পরিবর্তন এসেছিল। তার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার গিল গজাতে শুরু করেছে। এই কথা জানার পর বার্ডি খুব খুশি হয়ে সমুদ্রে নেমে যায় এবং সল্টকে ডাক দেয়। সল্ট তার ডাকে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। সল্টের সঙ্গে কথা বলে বার্ডি জানতে পারে আসলে সমুদ্রে অ্যাকোয়ার্ড সিগন্যাল যাওয়ার পর সব হোমওয়ার্কার্সদের একটি মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে সল্টও গিয়েছিল, কিন্তু সে নিজে ইনফেক্টেড থাকার কারণে অন্য হোমওয়ার্কার্সরা সংক্রমিত হয়ে মারা গেছে। এই কথা শুনে বার্ডির খুব খারাপ লাগতে থাকে, কিন্তু একই সঙ্গে সে বুঝতে পারে যে এখন সে চিরদিনের জন্য সল্টের সঙ্গে সমুদ্রে থাকতে পারবে। তাই সল্ট আর বার্ডি দুজনেই খুব খুশি হয়ে যায়। কেট দূর থেকে তাদের দেখে খুব খুশি হয়। তার চলে যাওয়ার পর সে নিজেও যেন স্বস্তি নিঃশ্বাস নেয়। ঠিক তখনই সে সমুদ্রের তীরে এক লোককে দৌড়াতে দেখে, যে তার আবর্জনা সমুদ্রের ধারে ফেলে দিচ্ছিল। প্রথমে কেট তাকে শান্তভাবে আবর্জনা তুলে নিতে বলে, কিন্তু লোকটা না মানলে কেট রেগে গিয়ে নিজের বন্দুক বের করে তার দিকে তাক করে ধরে। এইটা দেখে লোকটার খুব অবস্থা খারাপ হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে নিজের আবর্জনা তুলে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এইভাবেই সিরিজের সমাপ্তি হয়। এখন যেহেতু আপনারা জানেন মানুষ আজ পর্যন্ত সমুদ্রের মাত্র 10% পুরোপুরি অনুসন্ধান করতে পারেনি, তাহলে আপনারা কি মনে করেন সমুদ্রের নিচে কোনো হোমওয়ার্কার্স প্রজাতি থাকতে পারে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান। আশা করি আপনাদের আমার এই এক্সপ্লেনেশন ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনে গিয়ে অলে সেট করে রাখুন।